হ্যালো স্টুডেন্টস, আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন এই চ্যাপ্টারটা নিয়ে আমাদের কম বেশি প্রত্যেকেই সবার একটা বেশ ডাউট থাকে যে কোথায় পার্টিসিপেল ইউজ হচ্ছে বা জেরান্ড কি বা ইনফিনিটিভ কি। তো আজকে সেই সমস্তগুলোই দেখব। ওকে, তো চলো শুরু করা যাক যে হোয়াট ইজ কল্ড নন ফাইনাইট ভার্ব অ্যান্ড হোয়াট আর দ্য টাইপস অফ নন ফাইনাইট ভার্ব। অ্যাকচুয়ালি এখানে বলছি যে ইফ উই ডিকোড, মানে যদি আমরা নন ফাইনাইট ভার্বকে ডিকোড করি তাহলে দেখা যায় যে এটা হচ্ছে একটা আন্ডার কভার এজেন্ট। ঠিক আছে, নন ফাইনাইট ভার্বটা। নাও প্রথমত নন ফাইনাইট মানে যেটা আমরা বুঝি নন ফাইনাইট, তো সবার আগে আমাদের এটা বোঝা দরকার যে ফাইনাইট আর নন ফাইনাইটের মধ্যে ডিফারেন্স কি। মানে আমি কাকে বলবো ফাইনাইট ভার্ব আর কাকেই বা বলবো নন ফাইনাইট ভার্ব। নাও দ্য থিং ইজ দ্যাট ফাইনাইট ভার্ব এটাতে আমার সাবজেক্ট মেনশনস থাকে, ঠিক, এবং ফাইনাইট টেন্স দ্বারা লিমিটেড, মানে ইট ইজ লিমিটেড by its tense. Whereas if I talk about non-finite, তাহলে it is not restricted by tense first of all, and not by subject also. এটা ফার্স্ট ডিফারেন্স আমাদের, যে যদি আমরা তিনটে টেন্স বলি, তিনটে সেন্টেন্স বলি, সাপোজ হি ওয়েন্ট টু স্কুল, হি এনজয়েড আ লট, হি কেম অ্যাক্রস মেনি ফ্রেন্ডস, তাহলে তিনটে সেন্টেন্স যে আমরা ড্র করলাম, তো এই তিনটে সেন্টেন্সেই কিন্তু আমরা একই টেন্সকে মেনটেন করেছি, which is past tense. Now this past tense actually talks about the non-finite as well, কারণ ওখানে আমার টেন্সটা সেম আছে। Now if I talk about non-finite, আমি এটা বলতেই পারি যে I have decided to go, or if আমি যদি এটাও বলি যে I decided to go, তাহলে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে ডিসাইডেড এটা আমার V2 তে আছে, টু গো এটা আগেন আমার V1 ফর্মে চলে এলো। এই যে আমার একটা প্রেজেন্ট এবং পাস্ট, এই দুটো টেন্সের মিক্সের যে পদ্ধতি, এই টুলস বা এই ফেসিলিটি আমাকে দেয় কে? নন ফাইনাইট। তাহলে আমি খুব সহজ ভাষায় বলতে পারি যে নন ফাইনাইট হলো আমার একটা টুলস, যে টুলসের মধ্যে দিয়ে আমি একটা সেন্টেন্সে মাল্টিপল টেন্সের ইউজ ব্যবহার করতে পারি, ঠিক। ওকে, এবার যদি আমরা যাই কিছু ডিটেলস পার্টে, তাহলে ওয়ার্ডস দ্যাট ওয়্যার দ্য রং ইউনিফর্ম কিরকম? সাপোজ আমি এখানে বললাম যে I am swimming. Okay, if I say I am swimming, okay, that is a sentence. And if in this part if I say swimming is a good exercise, swimming is a good exercise, so that is why they are saying words that were the wrong uniform. তাহলে আমার এখানেও সুইমিং আছে, এখানেও আমার সুইমিং আছে, এই সুইমিংটাকে আমি বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ পরিষ্কার আমি দেখতে পাচ্ছি যে বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি ইউজ হয়েছে। কিন্তু এখানে সুইমিং, এখানেও ভার্ব প্লাস আইএনজি আছে, কিন্তু এটা ইউজ হয়েছে কিভাবে? অ্যাজ আ সাবজেক্ট। তাহলে এই সুইমিংটাকে কিন্তু আমরা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে পারবো না। সো তাই এখানে বলছে we are taught that verbs
are the action of sentence, but non-finite verbs are undercover agents. দেখতে আমার একই লাগে কিন্তু আসলে সেটা একই নয়. Now again, in additional tone, they are saying that they look like verbs but secretly do the job of a noun, adjective or adverb. They are multifunctional imposters. তাহলে আমি অ্যাকচুয়ালি যদি আমাকে বলতে হয় তাহলে নন ফাইনাইট এর আমরা তিনটে টাইপস পাবো. ওয়ান ইজ জেরান্ড ফার্স্ট অফ অল, নেক্সট আমি পাবো পার্টিসিপল এবং থার্ড আমি পাবো ইনফিনিটিভ. সো দে আর দ্য থ্রি টাইপস অফ নন ফাইনাইট ভার্ব যেগুলোকে আমরা টুলস হিসাবে ইউজ করে একটা সেন্টেন্সে বিভিন্ন টেন্সের অ্যাপ্লিকেশনস করব. ঠিক, তাহলে যেখানে আমি বললাম আই অ্যাম সুইমিং, এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা হলো জেরান্ড, কারণ এটা একটা সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে. ঠিক, and obviously another example is given that swimming is healthy. Okay, এবার আরো যদি আমরা ডিটেলসে ডিফারেন্সিয়েট করি the great divide of finite and non-finite, you can see role in the sentence. The finite verbs can serve as a root of an independent clause. Suppose I say I play football. Okay, now obviously play, it can serve as the root of an independent clause because I play football, again it's a clause in which it is absolutely making the full meaning. Now non-finite cannot stand alone as the main verb. Obviously if I say playing football, if I say this, so that does not make any sense. Okay, subject agreement, it changes based on person or number, that I have already told in the first slide or at the time of introductions. I play versus he plays, মানে যেরকম পার্সন আমাদের থাকবে আমরা সেইভাবেই ভার্বকে ইউটিলাইজ করব, কারণ আই এর জন্য আমার প্লে হয়, হি ইজ দ্য থার্ড পার্সন, সো দ্যাট ইজ দ্য রিজন আমরা প্লের সাথে প্লেজ ইউজ করেছি. কিন্তু নন ফাইনাইট নেভার এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট. প্লেয়িং ফুটবল, আমি কার কথা বলছি, মানে in this particular case I don't have any kind of extra subject where the verb is limited to. Tense, that is a very important part, tense, because non-finite verb actually neutral and possess no tense, where finite verb can be used in past, present and future as well. তার মানে আমি হতেই পারে যে একটা প্যাসেজ লিখলাম যেখানে পুরোটাই পাস্টে লিখছি, আর একটা প্যাসেজ লিখেছি যেখানে পুরোটাই প্রেজেন্টে লিখছি, বাট একটা সেন্টেন্সে এই যে পাস্ট প্রেজেন্টের খেলা, এটা আমি কখনোই ফাইনাইট ভার্ব দিয়ে করতে পারবো না. আই এম ভেরি লিমিটেড উইথ দ্যাট পার্ট. সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট. ওকে, নেক্সট, the timeline of neutrality. The finite verb acts as the engine shifting shapes to power the sentence through time. Suppose past tense আমি বললাম she danced to win. Okay, present, she dances to win. Future, she will dance to win. The non-finite verb is neutral. That means this portion, to win, again to win, future to win. But you can say where the finite verbs are there, dance, it is in V2 form, dances, it is in V1 form, and will dance, it is in future form.
So they are actually using the tenses, while non-finite is frozen and invariant. এবার আমরা চিনব কি করে? এই যে আমরা ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলছি, যে এটাকে বলে জেরান্ড, এটাকে বলে যে পার্টিসিপল, বা এটাকে বলে ইনফিনিটিভ, আমরা চিনব কি করে? খুব সহজ কথায় যদি আমরা বলি, তাহলে প্রথম যে পার্ট যেটা আসে আমার জেরান্ড, তাহলে এই জেরান্ড হচ্ছে দেখতে কি রকম? ভার্ব প্লাস আইএনজি ইন জেনারেল। এবং এই ভার্ব প্লাস আইএনজি, এই স্পেশাল লুকটা যখন নাউনের মতো কাজ করবে, তখনই আমরা সেটাকে বলবো জেরান্ড। এবার তোমরা বোঝো, নাউন সেটা আমার সাবজেক্টও হতে পারে, নাউন সেটা আমার অবজেক্টও হতে পারে। ঠিক, আমি ধরো বললাম যে ক্রিকেট ক্রিকেট ইজ এ নেম অফ এ গেম। ঠিক, তাহলে হোয়াট ইজ আ নেম অফ আ গেম? আমরা বলবো ক্রিকেট। তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আমরা যে আনসারটা পাই, অবভিয়াসলি সেটা নাউন। ইয়েস অর নো? ইয়েস। এবার আমি বললাম যে আই লাভ ক্রিকেট, এটা যদি আমি বলি আই লাভ ক্রিকেট, তাহলে আবারও আমি একই কোয়েশ্চেন্স করব যে হোয়াট ডু আই লাভ বা হোয়াট ডু ইউ লাভ, তো আনসার আসবে কি? ক্রিকেট। হোয়াট ডু ইউ লাভ? নাও এই যে ক্রিকেট, ঠিক সিমিলারলি ওই জায়গাতেই যদি আমি একটা এমন নাউন বসাই যেটা দেখতে ভার্ব প্লাস নাউনের মতো, ভার্ব প্লাস আইএনজির মতো, সিম্পল, সেটাই হবে আমার জেরান্ড। তো আমি এখানে বললাম যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সো অবভিয়াসলি আমি বলবো হোয়াট ইজ আ গুড এক্সারসাইজ? সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে সুইমিং হয়ে গেল আমার জেরান্ড। ফার্স্ট তো নাউন, কিন্তু যেহেতু এই নাউনটা একটা ভার্ব প্লাস আইএনজির মতো দেখতে, তাই আমি এটাকে কনসিডার করলাম জেরান্ড। ঠিক, আবার যদি আমি এরকম বলি আই লাভ সুইমিং, তাহলে একইভাবে কেউ আমাকে বলতেই পারে হোয়াট ডু ইউ লাভ, হোয়াট ডু ইউ লাভ, তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন্স করলে আবার আমি আনসার পাচ্ছি সুইমিং। যেহেতু এটা মেন ভার্বের পরে আছে, তাহলে এটা কি হবে? অবভিয়াসলি অবজেক্ট, রাইট? তাহলে এই অবজেক্ট আবার কি হয়? নাউন। যেহেতু এই নাউনটা ভার্ব প্লাস আইএনজির মতো দেখতে, তাহলে আমি এখানে কি বলবো? যে জেরান্ড একটা অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। ইয়েস অর নো? বোঝা গেল? তাহলে নর্মাল ভাষায় জেরান্ড আর কিছুই নয়, একটা নাউন, কিন্তু এই স্পেশাল নাউন, পুজোয় নতুন ড্রেস পরি যেরকম আমরা, ঠিক স্পেশাল নাউন, ওর শেপটা থাকবে ভার্ব প্লাস আইএনজির মতো। বোঝা গেল? নেক্সট স্লাইডে যদি আমরা যাই, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা বলেছি ওই 3 পিলার্স অফ নন ফাইনাইট ভার্ব। একটা হলো জেরান্ড, যেটা আমরা ডিসকাস করলাম। নেক্সট আর একটা হলো ইনফিনিটিভ, এবং আর একটা হলো পার্টিসিপল। এবার এই তিনটে জিনিসকে যদি আমরা একটু ব্রিফলি ডিসকাস করি, জেরান্ড তো আমরা ডিসকাস করেছি, ভার্ব প্লাস আইএনজি, এটা একটা নাউনের মতো হবে। ইনফিনিটিভ যেটা হবে টু প্লাস বেস ভার্ব, এই বেস ভার্বটাকে আমরা ইউজ করি V1 ফর্মে, যেটাকে আমরা নর্মাল প্রেজেন্ট টেন্স বলি, সেটাকেই আমরা বলি V1 ফর্ম। পার্টিসিপলটা কিরকম? পার্টিসিপলটা জেনারেলি আমরা এই পার্টিসিপলকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, 2 নম্বর হলো আমাদের পাস্ট পার্টিসিপল, এবং থার্ড হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। ঠিক, এবার পার্টিসিপলটাও অনেকটা আমার জেরান্ডের মতোই দেখতে, মানে এই প্রেজেন্ট পার্টিসিপলটাও
ভার্ব প্লাস আইএনজির মতোই দেখতে, ঠিক? কিন্তু যেহেতু আমরা এই যে দূরবীনের সাইন দিয়ে দেখছি, তাহলে এটা আমরা ইউজ করব অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এটা আমরা ইউজ করব অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। পাস্ট পার্টিসিপেলের ফর্মটা কিরম ভাবে থাকবে? ডি বা ইডি ফরম্যাট বা এন অথবা এনটি এই ফরম্যাটে থাকবে। আর হ্যাভিং থাকলে আমি ইউজ করব পারফেক্ট পার্টিসিপেল, ঠিক? এই তিনটে। যদি বুঝতে অসুবিধা হয় রিপিট করছি, ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো দেখতে লাগে তখন সেটা নর্মালি হয় প্রেজেন্ট পার্টিসিপেল। ভার্ব প্লাস আইএনজি ছাড়া যদি সেই ফর্মটা বা ভার্বের ফর্মটা ডি বা ইডি বা এনটি এই স্ট্রং ভার্ব উইক ভার্বের কনসেপ্টে থাকে, তাহলে অবভিয়াসলি সেই পার্টিসিপেলটা হবে আমার পাস্ট পার্টিসিপেল। এবং যদি হ্যাভিং থাকে তাহলে আমি ইউজ করব পারফেক্ট পার্টিসিপেল, ঠিক? তো আর ইনফিনিটিভটা আমরা কি ইউজ করব? টু প্লাস V1 ফর্ম, ঠিক? এবার একটু ডিটেলসে আসি, যেটা আমি অলরেডি ডিসকাস করেছিলাম, রিডিং ইমপ্রুভস ইওর মাইন্ড। তাহলে হোয়াট ইমপ্রুভস ইওর মাইন্ড? আমি কোয়েশ্চেন্স করতেই পারি, হোয়াট ইমপ্রুভস ইওর মাইন্ড? আই উইল সে রিডিং। তাহলে রিডিংটা আমার কি? নাউন, কারণ আমি শিখিয়েছি যে হোয়াট দিয়ে কোয়েশ্চেন্স করলে আমরা পাবো নাউনকে, ঠিক? এবার এই নাউনটাই দেখতে ভার্ব প্লাস আইএনজির মতো, তাহলে এটা হলো আমার জেরান্ড। নাও রিডিং ইজ অ্যান অ্যাকশন, বাট হিয়ার it acts as the subject of finite verb improves, right? Next example আমি দেখতে পাচ্ছি, Lori likes eating raw vegetables. So I will say, what does Lori like? Eating raw vegetables. তাহলে এটা আসছে আমার as an object, কিন্তু দেখতে আবার verb plus ing এর মতো, so I must say এটাও আরেকটা gerund, ঠিক? So this is the first introduction of gerund, এবং এইভাবে আমরা gerundকে নর্মাল কন্টিনিউয়াস থেকে আলাদা করতে পারি, ঠিক আছে? এবার দেখো, ইনফিনিটিভ যদি বলি, তাহলে ইনফিনিটিভে একটা জিনিস মনে রাখতে হবে, যে স্ট্রাকচারটা আছে আমার ইনফিনিটিভে সেটা আছে টু প্লাস V1 ফর্মে, ঠিক আছে? কিন্তু কনসেপ্ট যেটা, সেই কনসেপ্টটা কিন্তু আছে অ্যাকচুয়ালি ফিউচারে। ধরো আমি বললাম আই ওয়ান্ট টু সাকসিড, আমি চাই সাকসেসফুল হতে, কিন্তু এখনো হয়নি। মানে সেন্টেন্সের যে ফর্মটা টু প্লাস সাকসিড, এটা অবভিয়াসলি প্রেজেন্ট টেন্সেই আছে, কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেই অ্যাক্টিভিটিসটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ফিউচারে। তাহলে আই ওয়ান্ট টু সাকসিড, অ্যাক্টিং অ্যাজ আ নাউন, আমি কি বলবো? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আই ওয়ান্ট টু সাকসিড। সো এভরি টাইম if I ask about the object or subject with what, so there comes the answer of the non-finite. এবার তারা ডিফারেন্ট ক্যারেক্টারে ওই শেপ নিয়ে থাকলে আমি সেই শেপে আনসার দেব। টু প্লাস V1 থাকলে এখানে ইনফিনিটিভ দেব। সি হ্যাজ আ বুক টু রিড, তার মানে কি? অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, মডিফাইং দ্য নাউন বুক, ঠিক? যে বইটাকে আমি কি কারণে নিয়েছি? সি হ্যাজ আ বুক টু রিড, তাহলে এখানে অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। আবার হি কেম টু হেল্প, হোয়াই ডিড হি কাম? হি কেম টু হেল্প, তাহলে অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডভার্ব, সো এক্সপ্লেনিং হোয়াই হি কেম। তাহলে একটা ইনফিনিটিভ আমার অবজেক্টে নাউন হিসাবেও ইউজ হতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবেও ইউজ হতে পারে, অ্যাডভার্ব হিসাবেও ইউজ হতে পারে, কিন্তু এই ফর্মগুলো হচ্ছে আমার সবকটাই ফাইনাইটের ফর্ম, ওয়ান্ট, হ্যাজ, কেম, ঠিক আছে? নেক্সট, এবার আমরা আসছি পার্টিসিপেলে। পার্টিসিপেলকে আমরা বলেছিলাম কি মেনলি দুটো ভাগে আমরা ভাগ করি, প্রেজেন্ট পাস্ট যেখানে একটাতে আইএনজি আর একটাতে ডি বাই ডি থাকে, আর আরেকটা পার্টিসিপেল যেখানে পুরোপুরি আমরা হ্যাভিং দিয়ে ইউজ করি, যেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। ধরো এখানে আমি বললাম দ্য ক্রাইং চাইল্ড, কেমন চাইল্ড? চাইল্ডটা কেমন? কোয়েশ্চেন্স করলাম,
আনসার এলো ক্রাইং চাইল্ড। তাহলে মডিফাইজ দ্য নাউন চাইল্ড, তাহলে এটা আমার কি হিসাবে ইউজ হলো? অ্যাডজেক্টিভ। সো তাহলে আমি এখানে দেখলাম কি, নাউনকে যখন তার মডিফায়ার দিয়ে কোয়েশ্চেন্স করছি, তখন যদি একটা ভার্ব প্লাস আইএনজি আসে, সেই পার্টিকুলার আইএনজিটা হয়ে যাবে, ভার্ব প্লাস আইএনজিটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ সেটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড, কেমন ওয়াটার? রানিং ওয়াটার, রানিং। তাহলে আমাকে মনে রাখতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজিটা ফলোড বাই আ নাউন, তারপরে একটা নাউন থাকছে। ঠিক যেরকম আমি বললাম যে একটা ধরি বলি টল ম্যান, তাহলে খুব সিম্পল, ম্যানটা তো নাউন, কেমন ম্যান? টল, টলটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাই যদি ভার্ব প্লাস আইএনজি হয়, সিম্পল, সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। শুধু ওই অ্যাগেন স্পেশাল ড্রেস পরে আমরা বসে আছি, সেখানেই হচ্ছে নন ফাইনাইট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এগুলোর ডিফারেন্স। ঠিক, পাস্ট পার্টিসিপল কিরকম? আমরা প্রায় সময় খুব বলি যে স্যার আই হ্যাভ গট আ ডিফেক্টেড প্রোডাক্ট ফ্রম ফ্লিপকার্ট বা অ্যামাজন, রাইট? ডিফেক্টেড প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট এটা হচ্ছে আমার নাউন, কেমন প্রোডাক্ট? না ডিফেক্টেড প্রোডাক্ট। তাহলে ডিফেক্টেড এটা কি হবে? অবভিয়াসলি এটা হবে আমার পাস্ট পার্টিসিপল, কারণ এটাতে আমি বলেছিলাম কি এই ফরম্যাটটায় ভার্বের সাথে ডি বা ইডি বা এনটি যোগ হতে পারে। বার্নড প্লেস, বার্নড প্লেস, প্লেসটা কেমন? বার্নড, তাহলে এখানে আমার বার্নড হয়ে যাবে কি পাস্ট পার্টিসিপল। ঠিক, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি whether it is present participle or it is past participle, তাদের পরে কিন্তু আমার একটা প্রমিনেন্ট নাউন থাকছে। ঠিক, আর যদি এটা জেরান্ডি বলতাম, তাহলে জেরান্ড কিন্তু একলা বসছে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং, একা স্মোকিং আছে, ওর পরে কিন্তু আর কোনো নাউনকে আমরা খুঁজে পাচ্ছি না, কারণ স্মোকিং ইটসেলফ একটা নাউন। ঠিক, এখানে যেমন বলেছে দ্য ব্রোকেন গ্লাস, কিরকম গ্লাস? ব্রোকেন, তাহলে এটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ, কিন্তু এটা প্রেজেন্ট সরি পাস্ট পার্টিসিপল। ঠিক, বেকড ব্রেড ইজ ডেলিশিয়াস, কিরকম ব্রেড? বেকড, যেখানে ভার্বের সাথে ডি বা ইডি যোগ আছে, তাহলে এক্ষেত্রেও আমরা বলবো এটা কি পাস্ট পার্টিসিপলের ফরম্যাট। ঠিক আছে, সো দিস ইজ अगेन আ পাস্ট পার্টিসিপল। তাহলে প্রত্যেকটা এক্সাম্পলে দেখতে পাচ্ছ ক্রাইং চাইল্ড নাউন আছে, রানিং ওয়াটার নাউন আছে, ব্রোকেন গ্লাস নাউন আছে, বেকড ব্রেড নাউন আছে। তাহলে অ্যাডজেক্টিভ মেনলি যেহেতু নাউনকে মডিফাই করে, অবভিয়াসলি অ্যাডভার্বকেও করে, বাট থিং ইজ দ্যাট এই ক্ষেত্রে পার্টিকুলারলি আমি কি বলবো যে এরা হচ্ছে পার্টিসিপল। ঠিক, ওয়াইল আমি যে এক্সাম্পলটা বললাম স্মোকিং ইজ ইনজুরিয়াস, তাহলে এখানে দেখো জেরান্ড কিন্তু একলা বসেছে, তাহলে যখনই একলা বসবে তখনই কিন্তু এটা হয়ে যাবে জেরান্ড। ঠিক, আর পারফেক্ট পার্টিসিপল যেটা যদি আমরা বলি, তাহলে আমি এরম বলতে পারি হ্যাভিং completed the work or having completed the task I went to play, having completed the task I went to play। তাহলে এখানে দেখো having completed, এই যে have plus ing form, এটাকে আমরা বলতে চাইছি পারফেক্ট পার্টিসিপল। These are the example of perfect participle। বোঝা গেল? সো এখানে তারই কিছু একটা এক্সাম্পল বা ফাংশনস দিয়েছে। ডাজ দ্য নন ফাইনাইট ভার্ব এন্ড আইএনজি সিঙ্গিং? হোয়াট ইজ ইটস জব ইন দিস সেন্টেন্স? ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ থিং অর কনসেপ্ট, সাবজেক্ট অর অবজেক্ট। মনে রাখবো একলা বসে, ইটস আ জেরান্ড। সিঙ্গিং রিল্যাক্সেস মি। আবার
ইজ ইট ডেসক্রাইবিং অর মডিফাইং আ নাউন? দ্য সিঙ্গিং গার্ল, বুঝতে পেরেছো? দেখো অ্যালোন, রাইট? আর এখানে দেখো উইথ আ নাউন। সো দ্যাট ইজ দ্য রিজন এটা কিন্তু হয়ে গেল আমার পার্টিসিপেল, অ্যাডজেক্টিভ ডেসক্রাইবিং গার্ল। ওকে, নাও ইফ আই সে why we use non-finite verb. Now non-finite verbs let us be concise, right? They combine ideas smoothly and reduce words count without needing to build entirely new clauses. ওকে, ধরো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, আমরা দুটো ভার্বকেই দেখো পাস্টে ইউজ করেছি। বিকজ শি ওয়াজ টায়ার্ড শি লেফট আর্লি, সে ক্লান্ত ছিল তাই সে তাড়াতাড়ি চলে গেছে। ঠিক আছে, ধরো আমি এরকমই একটা ফাইনাইট ভার্ব লিখলাম, আই স্যাট অন দ্য চেয়ার, ঠিক আছে, আই স এ বার্ড। ঠিক, এবার দেখো ফাইনাইট ভার্ব ইউজ করলে কিন্তু আমাকে খুব লিমিটেড থাকতে হচ্ছে, এবং দেখো দুটো স্প্লিট সেন্টেন্স ইউজ করতে হচ্ছে। আই স্যাট অন এ চেয়ার, এটা একটা ফাইনাইট ভার্ব, আই স এ বার্ড, এটা আবার একটা ফাইনাইট ভার্ব। এবং যেহেতু আমরা বলেছি যে ফাইনাইট ভার্ব ইজ লিমিটেড বাই দ্য টেন্স, দেখো এখানেও আমি সেম টেন্স ইউজ করেছি V2, এখানেও তাই V2। কিন্তু মজাটা কোথায় নন ফাইনাইটের? আমি তো যদি এটা বলি চেয়ারে বসে থেকে পাখিটাকে দেখলাম, এখন চেয়ারে বসে থাকতে থাকতে এটা তো আমি টেন্স ইউজ করতে পারবো না, ভেরি লিমিটেড। সিঁড়িতে উঠতে উঠতে পড়ে গেলাম, এটাও তো আমি সিঁড়িতে উঠতে উঠতে, এর তো কোনো টেন্স নেই। সো ইন দিস পার্টিকুলার কেসেস নন ফাইনাইট সেভস আস। তাহলে এর ক্ষেত্রে জয়েনিংটা আমরা কি করব? সিটিং অন দ্য চেয়ার আই স আ বার্ড। ওকে, তাহলে সিম্পল, এটাও নন ফাইনাইট, কিন্তু স এটা আমার ফাইনাইটই থেকে গেল। দিয়ে দেখো আমি নন ফাইনাইটটা ইউজ করলাম বলে একটা কম্বাইন্ড সেন্টেন্স পেলাম। সিমিলারলি এটাও দেখো, যেহেতু ওয়াজ একটা বি ভার্ব, তাই তার কম্বিনেশন যখন আমরা করেছি বিইং টায়ার্ড, ক্লান্ত অবস্থায়, সে লেফট আর্লি, সে তাড়াতাড়ি চলে গেল। ঠিক, তো এটাই আমাদের বেসিক্যালি ফাংশনস ছিল বা ডিফারেন্স ছিল, যে কিভাবে আমরা জেরান্ড, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলকে ইউজ করব। তো একদম ওভারঅল ক্লাসের শেষ দিকে এসে যদি আমরা ডিফারেন্সিয়েটটা করি, জেরান্ড দ্যাটস अगेन আইএনজি এন্ডিং, ইনফিনিটিভ 2+ বেস ভার্ব, জেরান্ড অনলি ইউজ হয় নাউনে, ইনফিনিটিভ নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল এটাও আইএনজি এন্ডিং হয় অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। পাস্ট পার্টিসিপল এটা ইডি, ইএন অথবা যে কোনো ইরেগুলার ভার্ব, সেখানেও অ্যাডজেক্টিভ দিয়ে ইউজ হয়। ওকে, এই এক্সাম্পল which we have already discussed. So this is a very introduction class of non-finite, যেখানে তোমরা খুব সহজেই বেসিক যে চিনতে পারা বা রেকগনাইজেশনস কনসেপ্ট, জেরান্ড, ইনফিনিটিভ বা পার্টিসিপল, সেই জিনিসটা আশা করি তোমাদের এই ক্লাসের মধ্যে বোঝাতে পারলাম। ঠিক আছে, আবার একটা ক্লাসে আমরা জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল এগুলো কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে এবং আরো ভ্যারাইটি অফ এক্সাম্পলস এবং এদের কোনো রেস্ট্রিকশনস আছে কিনা, জয়নিং এর ক্ষেত্রে এগুলো কিভাবে ইউজ হয়, we will definitely learn in a different class. Okay, till then have a good day, সবাই ভালো থেকো, আর ক্লাসও যদি ভালো লাগে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।